বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। রাজনৈতিক দলগুলোর নানা নির্বাচনী প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারবে তারা? নির্বাচনী প্রচারণায় পাল্লা দিয়ে তৈরি এআই ভিডিওতে সয়লাভ সামাজিক মাধ্যম ব্যবহৃত হচ্ছে প্রতিপক্ষকে আক্রমণের হাতিয়ার হিসেবে। তফসিল ঘোষণার পর ৩৬ দিনের সহিংসতায় নিহত ১৫ জন রাজনৈতিক কর্মী বলছে টিআইবি, তবে সরকার বলছে নিহতের সংখ্যা ৫ জন। এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান। তার কথা তো শুনবই, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। নির্বাচনের মাস শুরু হয়ে গেছে। অনলাইন অফলাইন সব দিকেই জোরে সোরে প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। ক্ষমতায় গেলে জনগণের জন্য কে কি করতে চান এ নিয়ে অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন নেতারা, কিন্তু সেগুলো কতটা বাস্তবসম্মত জেনে নেওয়া যাক অর্চি অথনুল্লাহর প্রতিবেদনে। ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই, কৃষক কার্ড দেবার পরিকল্পনা করছি। অতীতে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে বের করে আনবো ইনশাআল্লাহ। বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। নির্বাচনী প্রচারণায় দুই দিকেই অনেক প্রতিশ্রুতি। ক্ষমতায় আসলে কে কি করবেন দেবেন। বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের প্রচারণায় ও অনলাইনে অনেক বিষয় তুলে ধরেছে, কিন্তু সেগুলি কি আদৌ করা সম্ভব? বিএনপি জোর দিচ্ছে নানা সামাজিক পরিকল্পনায়, যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন ইত্যাদি। জামায়াতে ইসলামী দিচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি প্রতিরোধ এমন বিষয়গুলো। জামায়াতে ইসলামী রাজনীতিবিদদের সম্পদের স্বচ্ছতা নিশ্চিত, সরকারি অফিসে সিসি ক্যামেরা, সরকারি আয় ব্যয়ের হিসাব প্রকাশ, চাঁদাবাজি রোধে অ্যাপ, মনিটরিং এমন বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। দুর্নীতি নিয়ে বিএনপিও বলছে বিএনপি ডিজিটাল সিস্টেম, আইনের প্রয়োগ, দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া, দুদকের স্বচ্ছতা, জবাবদিহিতা, পাচার টাকা ফেরতের উদ্যোগ এমন বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। দেশকে দুর্নীতিমুক্ত রাখতে বিএনপিকে একমাত্র বিশ্বস্ত রাজনৈতিক দল বলা হচ্ছে। দুর্নীতির পক্ষে তো কেউ প্রকাশ্যে কোনো দল বলবে না যে দুর্নীতি তো এখনই হচ্ছে, যেভাবে প্রচারণা চলছে। তো এরা তো অনেক বেশি টাকা খরচ করছে, আমরা তো জানি। এক একটা শোডাউনে তো প্রচুর খরচ হয়, প্রচুর টাকা এখানে বিনিয়োগ হচ্ছে। তারপরে তো সেই টাকাটা তারা সুদে আসলে কয়েক গুণ তুলে নেবে, আমরা জানি। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের সব নির্বাচনী ইশতেহারেও কিন্তু দুর্নীতি প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও উপদেষ্টাদের আয় সম্পদের বিবরণী জনগণের কাছে প্রকাশ করার কথা বলেছিলেন, যা হয়নি। এ সময় দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে মোটা দাগে দলগুলো একমত থাকলেও খসড়া অধ্যাদেশে গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ বাদ দেওয়া হয়েছে, জানিয়েছে টিআইবি। অর্থাৎ বাংলাদেশের বাস্তবতায় সামগ্রিক দুর্নীতি নির্মূলের দৃশ্যমান পদক্ষেপ বা নজির এখনো নেই। দুই দলই সামাজিক বিভিন্ন খাত নিয়ে অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। দেশব্যাপী জনগণের জন্য সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান বৃদ্ধি, প্রশিক্ষণের ব্যবস্থা, তথ্য প্রযুক্তি, প্রবাসী ও রেমিটেন্স, শিল্প, জ্বালানি, যুব সমাজ ও নারী বিষয়ক উন্নয়ন, পরিবেশ, ধর্মীয় প্রতিষ্ঠান এমন বিভিন্ন দিকে অনেক ধরনের কার্যক্রম নেয়ার কথা বলছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল। এর অনেক বিষয়ই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় চ্যালেঞ্জও কম না। এত প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, যেটা শুনতে খুবই ভালো লাগছে এবং যেটা প্রয়োজনও রয়েছে, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে আমাদের টাকা কোথায়, অর্থ কোথায়। আমাদের যে সীমিত আর্থিক অবস্থা, রাজস্বের অবস্থা, সরকারের যে ঋণের বোঝা, এই আর্থিক চাপগুলো মোকাবেলা করবে কিভাবে, সেটার জন্য কিন্তু এটা খুব দ্রুত সম্ভব হবে না। খুব বেশি পপুলিস্ট স্লোগানের পরিবর্তে বাস্তবসম্মত যেটা, সেটাই যদি তারা প্রতিশ্রুতি দেন, তাহলে কিন্তু তাদের উপর জনগণের আস্থাটা আরো বাড়বে। সংক্ষেপে দেখলে অর্থনীতিতে বিএনপি বলছে অভিজ্ঞদের নিয়ে সংস্কার কমিশন গঠনের কথা, জামায়াত বলছে ভ্যাট ট্যাক্স ক্রমান্বয়ে কমানোর কথা, শিল্প, বিদ্যুৎ, জ্বালানি খাতের আধুনিকায়ন ও সুশাসনের কথা বলছে বিএনপি। জামায়াত বলছে ৩ বছর গ্যাস, বিদ্যুৎ, পানির দাম না বাড়ানো। কৃষি কার্ডের পাশাপাশি কৃষকদের ১০% পর্যন্ত ঋণ মওকুফের কথা বলছে বিএনপি। জামায়াত বলছে সুদমুক্ত ঋণ সুবিধার কথা। স্বাস্থ্যে বিএনপির ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছানো, জামায়াত সব জেলায় বিশেষায়িত হাসপাতাল করার কথা বলছে।
বিএনপি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী দেওয়ার কথা বলছে। জামায়াত বলছে ইমাম খতিবের মর্যাদা বাড়ানো, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির কথা। দুই দিকেই নাগরিক জীবনমান উন্নয়নের অনেক কথা থাকলেও বর্তমানে অর্থনীতির বিশেষত্ব থাকা অন্তর্বর্তী সরকারই অনেক চাপে হিমশিম খাচ্ছে। সবশেষ যে সরকারি পে স্কেল প্রস্তাব করা হয়েছে তাতে সরকারি বেতনে দ্বিগুণের বেশি বরাদ্দ দিতে হবে নির্বাচিত সরকারকে। নির্বাচনের পরে এই যে মানুষের আকাঙ্ক্ষা আকাশ ছোঁয়া হয়ে যাবে, সেটা পালন করা যাবে না। তখন একটা সংকট, রাজনৈতিক সংকট তৈরি হবে, মানুষের মধ্যে হতাশা দেখা যাবে, তারা ক্ষুব্ধ হবে, তারা প্রতিবাদী হবে, তারা ঝামেলা তৈরি হয়ে যাবে। তো আমি যে জিনিসটা বাস্তবায়ন করতে পারবো না সেই প্রতিশ্রুতি দিতে যাই কেন? আর অনেক কিছু আছে, এই প্রতিশ্রুতিগুলি একেবারেই মুখরোচক। এটা নিয়ে এই দলগুলো সমালোচনা করে না আওয়ামী লীগের, কারণ শেখ হাসিনা বলেছিলেন বিনামূল্যে সার দিব, এই দিব, সেই দিব, 10 টাকা কেজি চাল দিব, তো দিতে তো পারে নাই। আর এটা আদৌ দেওয়া কি সম্ভব? প্রতিদ্বন্দ্বী দুই দলের বাইরে ইসলামী আন্দোলনও দুর্নীতিমুক্ত দেশ গড়া, শরিয়ার প্রাধান্য, সুশাসন, তরুণদের কর্মসংস্থান, নাগরিক সেবা ও অধিকার প্রতিষ্ঠার কথা বলছে। তবে ইতোমধ্যেই যে নিত্যপণ্যের উচ্চ মূল্য, কর্মসংস্থানের সংকট, আমদানি নির্ভরশীলতা, ডলারের দাম বৃদ্ধি সব মিলে সংকট মোকাবেলার পাশাপাশি প্রতিশ্রুতির বাস্তবায়ন যে কোনো দলের জন্যই হবে কঠিন চ্যালেঞ্জ। অর্ষতনীলার প্রতিবেদনটি দেখছিলাম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রৌনক খান। রাশেদা রৌনক খান, স্বাগত আপনাকে বাংলাদেশ ট্রেন্ডিংয়ে। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল হিসেবে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের প্রতিশ্রুতিগুলো দেখলে এটা কি ধারণা পাওয়া যায় তারা আসলে কাদেরকে টার্গেট করছে এবং কোন ধরনের প্রতিশ্রুতিকে তারা সামনে রাখতে চাইছে? দুই দলের প্রতিশ্রুতিগুলো দেখলে মনে হয় যে তারা ভোটারদেরকে টানতে চাচ্ছে তাদের ব্যালট বাক্সে। এখন ব্যাপার হচ্ছে যে প্রতিশ্রুতিগুলো যে অর্থে যেভাবে দেওয়া হচ্ছে, দুজনই কিন্তু দুটি পক্ষেই খুব কাছাকাছি রকমের সকল সেকশন বিবেচনায় সকল খাতেই কাছাকাছি রকমের কিছু না কিছু প্রতিশ্রুতি দিচ্ছে। যে প্রতিশ্রুতিগুলো আসলে সাধারণ মানুষকে টানার একটা চেষ্টা করছে, কারণ যারা অর্থনীতি বুঝে, যারা দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক হিসাব নিকাশের জায়গা কিংবা ব্যাংকিং খাত বুঝে, তারা বুঝেন যে এই প্রতিশ্রুতিগুলো নির্বাচিত সরকারের জন্য অনেক চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যাবে পূরণ করাটা। কিন্তু সাধারণ ভোটের ক্ষেত্রে আমরা কি হয়, নির্বাচনী মাঠে বা ভোটের আগে অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়। সেক্ষেত্রে এই প্রতিশ্রুতিগুলো অনেক ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী। যেমন দুর্নীতির কথা যদি বলি, দুর্নীতি আমাদের দেশের যে দুর্নীতি একদম রন্ধে রন্ধে, এই দুর্নীতির কোনো মানে একটা স্পেসিফিক জায়গা নাই যে এই জায়গাটায় হাত দিলেই আপনি দুর্নীতি বন্ধ করে দিতে পারবেন। তাহলে এই পুরো জায়গাটা নিয়ে কাজ করতে গেলে যে পরিমাণ এফোর্ট দেওয়ার সাথে সাথে অর্থনৈতিক স্বাবলম্বী থাকা দরকার একটি সরকারের, সেটি নির্বাচিত সরকারের থাকবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর সকল ক্ষেত্রে নির্বাচনী প্রচারণার সময় যে ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয় সেগুলো রক্ষার একটা চাপ থাকবে নির্বাচিত সরকারের উপর, সেগুলো অনেকটাই কঠিন হয়ে যাবে, চ্যালেঞ্জিংও হবে অনেকটা। এখন সেই চ্যালেঞ্জের বাস্তবতায় বাংলাদেশের নির্বাচনের সঙ্গে একটি গণভোটও একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এই জায়গাগুলোতে বাংলাদেশের রাজনীতি নানান রকম বাকবদল দেখতে যাচ্ছে বলে ধারণা করা যায়। সাধারণ মানুষের জীবনমানের প্রতিশ্রুতি এবং সংস্কার সহ যেই নীতিগত পরিবর্তনের প্রতিশ্রুতির জায়গা, এই দুইটি কি কোথাও গিয়ে একে অপরের জন্য টানাপোড়েনের কারণ হয়ে উঠতে পারে? হয়ে উঠতে পারে। এটা নির্ভর করছে আসলে সাধারণ মানুষ গণভোটকে কিভাবে দেখছে, বা গণভোটের যে ধারণাটা সেটা আসলে কতটুকু কনসেপচুয়ালাইজ করেছে সাধারণ মানুষ, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি না করে তাহলে এক ধরনের উত্তর আসবে, আর যদি করে সেটা আরেক ধরনের উত্তর আসবে। ইলেকশনের আগে পরের অনেকগুলো হিসেব নিকেশ কিন্তু উলট পালট হতে পারে। তো সেই সকল বিবেচনায় আসলে এখনই এগুলো বলা একটু কঠিনই, প্রেডিক্ট করা কঠিন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো একেবারে শেষ সময়ে এসে তাদের ইশতেহার দেয়। ইশতেহার যেহেতু একটা নীতিগত প্রামাণ্য দলিল বলা চলে, সেই জায়গায় ইশতেহারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর এই যে একেবারে শেষ মুহূর্তে এসে সেটি প্রকাশ করা, জনগণ আসলে কতটুকু সময় পায় এই ব্যাপারে বিচার বিশ্লেষণ করার, সেটি নিয়ে তার নিজস্ব মতামত তৈরি করার? জনগণের জন্য আসলে কঠিন হয়, কারণ রাজনীতি বা ভোট ব্যাংক কিন্তু ঢাকা শহর বা আরবান
এর বিষয় না, এটার সাথে রুরাল পিপল জড়িত। তো একেবারে গ্রামে গঞ্জের মানুষজনের পুরো বিষয়টা বুঝতে এবং প্রত্যেকটা দলের ইশতেহারগুলো ভালোভাবে বোঝা, পলিসি লেভেলে কতটুকু কাজ হবে, আমার কি লাভ হবে অ্যাজ এ ভোটার, এগুলো বিবেচনা করার জন্য মিনিমাম 2-3 সপ্তাহ আগে দেওয়া দরকার। তাহলে যেটা হয় একটা প্রস্তুতি তৈরি হয়। ভোট শুধুমাত্র মানে ইলেকশন করলেই তো হলো না, ভোটারদের তৈরির একটা ক্ষেত্রও এখন বাংলাদেশে তৈরি করা প্রয়োজনের। আচ্ছা, সেজন্য আরো অন্তত সময় হাতে রেখে ইশতেহার দেওয়ার কথা আপনি সাজেস্ট করছেন। আর নির্বাচনী প্রচারণায় এবার চোখে পড়ছে এআই এর ব্যাপক ব্যবহার। এআই দিয়ে নির্মিত এসব কন্টেন্টে রাজনৈতিক দলগুলোর পক্ষে যেমন প্রচারণা চালানো হচ্ছে, তেমনি প্রতিপক্ষকেও আক্রমণ করা হচ্ছে। আর জনসাধারণের মধ্যে এ নিয়ে যথেষ্ট পরিমাণে সচেতনতা না থাকায় বিভ্রান্ত হওয়া বা প্রভাবিত হওয়ার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করছেন পর্যবেক্ষকরা। কিন্তু এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন কতটুকু সক্ষম, তানহা তাসনিমের প্রতিবেদনে বিস্তারিত। আচ্ছা, কেমন হয় বলুন তো, নির্বাচনের পরে রমজান মাস উপলক্ষে সবাইকে যদি 10,000 টাকা দেয়? জামাত দেশের জন্য রাজনীতি করে, তবে দেশটা বাংলাদেশ না ভাই, দেশটা পাকিস্তান। এই নির্বাচনী মৌসুমে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা কারো চোখে ভিডিওগুলো না পড়া বেশ কঠিন, কারণ নির্বাচনের প্রচারণার কৌশল হিসেবে খুব পরিকল্পিতভাবে এসব কন্টেন্ট নির্মাণ করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেখানে নাম আসছে নির্বাচনের বড় দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি আর জামায়াতে ইসলামের। নিখাত প্রচারণামূলক কন্টেন্টও আছে, বিদ্বেষমূলক কন্টেন্টও আছে, আক্রমণাত্মক কন্টেন্টও আছে এবং একই সাথে ষড়যন্ত্রতাত্ত্বিক কন্টেন্টও আছে। এবং যে যার উদ্দেশ্য, তার ইন্টেন্ট থেকে এই কন্টেন্টগুলো তৈরি করছে। কেউ নির্বাচনের পক্ষে তৈরি করছে, কেউ বিপক্ষে তৈরি করছে, কেউ দলের পক্ষে তৈরি করছে, দলের বিপক্ষে তৈরি করছে। এবং যেগুলো যখন পোলারাইজিং কন্টেন্ট হচ্ছে, তখন অ্যালগোরিদম এগুলোকে প্রমোট করছে উইদাউট ট্রান্সপারেন্সি, যে কারণে আমরা দেখছি যে সয়লাভ এভরিওয়্যার এটা দেখা যাচ্ছে। অবভিয়াসলি এবার অনেক বেশি এটা প্রযুক্তির কারণে সহজ হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতার কারণে ব্যাপক হয়েছে। জানুয়ারি মাসের প্রথম 15 দিনে বিভিন্ন প্ল্যাটফর্মের 800টি এআই ভিডিও নিয়ে করা একটি প্রতিবেদনে দেখা গেছে, সরকারি ব্যক্তিত্বসহ নানা বয়স, শ্রেণী ও পেশার মানুষদের নিয়ে নির্মিত ভিডিওগুলোর বেশিরভাগই জামায়াতকে সমর্থন করে বানানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এ ধরনের ভিডিও তৈরিতে কোনো বাধাও নেই, কিন্তু সমস্যা হচ্ছে প্রচারণার জন্য বানানো এআই ভিডিও কেবল দলগুলোকে সমর্থনই না, করছে আক্রমণও, যা আচরণবিধির লঙ্ঘন। বিএনপিকে আমি ভোট দেবো না। যারা আমার দোকান থেকে পরোটা খেয়ে টাকা না দিয়েই ক্ষমতার দাপট দেখায়, তাদেরকে আর ভোট দিব না। জামাত 71 সালে এই দেশকে পাকিস্তান করতে পারে নাই, তাই তারা দেশকে আজ আফগানিস্তান বানাতে চায়। ডিসমিস ল্যাবের প্রতিবেদনে উঠে এসেছে জামায়াতের এজেন্ডা ছড়িয়ে দেওয়া ভিডিওগুলোতে বিএনপিকে চাঁদাবাজ এবং প্রতারক হিসেবে দেখানো হচ্ছে। অন্যদিকে বিএনপির সমর্থনে ছড়ানো এআই ভিডিওগুলোতে আসছে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামের তৎকালীন নেতাদের বিতর্কিত ভূমিকার বিষয়টি। এসব এআই কন্টেন্ট নিয়ে প্রধান দুই দল যেমন উদ্বেগ প্রকাশ করছে, তেমনি দোষারোপ করছে একে অন্যকে। একই সাথে অস্বীকার করছে নিজেদের সংশ্লিষ্টতার বিষয়টি। আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের বিরুদ্ধে তো এটা আজকে সর্বজনীন অভিযোগ যে তারা বিভিন্ন ধরনের অপপ্রচার এবং চরিত্রহননে লিপ্ত রয়েছেন। অন্যায়ভাবে অসৎভাবে কোনো কাজ করলে তো সেটা পরিণামটা ভালো হয় না। দিন শেষে তো জনগণের কাছে আমাদেরকে যেতে হবে এবং এই ধরনের মিথ্যাচার বা অপপ্রচার যেগুলো হবে সেগুলো একসময় জনগণের কাছে স্পষ্ট হয়ে যায়। পর্যবেক্ষকরা বলছেন, এআই ভিডিও তৈরি ও প্রচারের পেছনে রাজনৈতিক দলের সমর্থকদের সংশ্লিষ্টতা বেশি দেখা গেলেও অর্থ উপার্জনের জন্যও নির্বাচনী মৌসুমকে বেছে নিয়েছেন কেউ। ফলে এআই দিয়ে ছড়িয়ে দেয়া এমন ক্লিকবেইট খবর বিভ্রান্তি তৈরি করছে। কিন্তু এমন ক্ষতিকর এআই ভিডিওর বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? ইউএনডিপির সাথে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, সেটা আমাদের কন্ডাক্ট রুল যেটা আছে আচরণবিধি, সেটাকে কাস্টমাইজ করে এটার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা স্ক্যানিংয়ের ব্যবস্থা করা আছে। যেহেতু আমাদের আসলে সক্ষমতাটা আসলে ওই পর্যায়ে না যে সবগুলো ডিল করতে পারবো, সেই জন্য বেছে কিছু জিনিস যেগুলা সিভিয়ার ইন নেচার, যেগুলা ল অ্যান্ড অর্ডারকে খারাপ করতে পারে, যেগুলা রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে, সেই পোস্টগুলাই শুধুমাত্র আমরা 3টা আঙ্গিকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিই। যে কোনো এআই নির্মিত কন্টেন্টের ক্ষেত্রে লেবেলিং নিশ্চিত করার দিকটিকেই গুরুত্ব দেওয়ার কথা বলছেন এই বিশ্লেষক, যাতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন। একই সাথে এআই কন্টেন্ট নিয়ন্ত্রণের সীমা নির্ধারণের ক্ষেত্রে সতর্কতার কথাও বলছেন তিনি। হার্মফুল কন্টেন্টকে রেগুলেট করতেই হবে, গভর্ন করতেই হবে, এবং কিন্তু সেটার জন্য এফিসিয়েন্সি দরকার। এফিসিয়েন্সিটা কোথায়? যে এই কন্টেন্টটা যে হার্মফুল এটা বুঝতে পারা।
আদারওয়াইজ কি হবে, একটা সাধারণ সমালোচনাকেও আমি কণ্ঠরোধ করতে চাইব। এই ক্যাপাসিটিটা ইলেকশন কমিশনের কতটুকু আছে এটা আমার জানা নেই। যদি এটা তারা বিল্ড করতে পারে এটা ভালো। এটার জন্য আমার মনে হয় যারা একটু ফ্রিডম অফ এক্সপ্রেশন বোঝেন, ল বোঝেন, এমন লোকও তাদের টিমে থাকা দরকার। এটা আছে কিনা আমি জানি না। এআই এর ব্যাপক ব্যবহার শুরুর পর বাংলাদেশে আয়োজিত হতে যাওয়া প্রথম নির্বাচনে এটি যে বড় একটি ফ্যাক্টর হতে যাচ্ছে সে বিষয়ে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, নির্বাচন এগিয়ে এলে সরকার তা কতটুকু সামাল দিতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রনক খান আছেন সঙ্গে। রাশেদা রনক খান, বলা চলে যে এই প্রথমবারের মতো এমন ব্যাপক এআই প্রচারণা দেখছে কোনো নির্বাচন, এবং নির্বাচনের সময় সেই প্রচারণা কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটি যেমন একটা দুশ্চিন্তার কারণ কারো কারো কাছে, আবার এই প্রশ্নও আসে যে এআইয়ের প্রচারণা সেটি তো একটা অবশ্যম্ভাবী বাস্তবতা, সেটি তো আসলে নাকচ বা খারিজ করে দেওয়ার সুযোগ নেই। সেটির ইতিবাচক কোনো ব্যবহার কি আদৌ চোখে পড়েছে কিনা? ইতিবাচক ব্যবহার করতে পারে ইলেকশন কমিশন, হ্যাঁ, যেমন ইলেকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে করতে পারে, যেমন ভুয়া ভোটার আইডেন্টিফাই করা কিংবা ডাবল ভোটার হলে সেটা আইডেন্টিফাই করা, নানানভাবে ফ্যাক্ট চেকগুলো করতে পারে। সেই জায়গায় যদি ওনারা কাজ করতেন এতদিন যাবৎ, যেহেতু তারা পরিকল্পনা করছিলেন যে ইলেকশন হবে এবং ইলেকশন হতে হলে এআই যে একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে এটা সম্ভবত না বোঝার কোনো কারণ নাই। কারণ আমরা ঠিক এর আগে আমেরিকান ইলেকশনে দেখেছি এআই কীভাবে প্রভাবিত করেছে ভোটারদেরকে, বিভিন্ন রকমের ডিপ ফেক ভিডিও থেকে শুরু করে অডিওতে বিভিন্নভাবে প্রভাব ফেলেছে। তো সেটা ভারতের নির্বাচনের ক্ষেত্রেও ফেলেছে, সেটা এখন বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রেও ফেলবে। এটা থেকে আরও আগে থেকে যদি এই বিষয়গুলোর লক্ষ্য রাখতো যে কীভাবে এআই এর নেগেটিভ জায়গাগুলোকে থামিয়ে দিয়ে পজিটিভ জায়গাগুলোকে আনা যায়, কারণ এআই এর পজিটিভ জায়গাও তো আছে, অনেক কিছু দেখার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, নানান রকমের যে নির্বাচনী কারচুপির ঘটনাগুলো ঘটে বা অনিয়ম বিশৃঙ্খলার ঘটনাগুলো ঘটে, এর মাধ্যমে কিন্তু সেগুলোকে ক্যাপচার করা সম্ভব ইলেকশন কমিশনের। একেবারে নির্বাচনের দিনটাতে এই ধরনের কোনো এআই কন্টেন্ট যদি আসলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, সেটা যে কোনো জায়গা থেকে যে কোনো প্ল্যাটফর্মে কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে? অনেক বড় ঝুঁকি তৈরি হতে পারে, এবং ঝুঁকিটা দুই দলের জন্যই বা যে দলগুলো আছে তাদের প্রত্যেকের জন্যই সমান পরিমাণ। এটা ভাবার কোনো কারণ নাই যে কোনো দল পিছিয়ে যাবে, কোনো দল এগিয়ে যাবে, কারণ যখন এক দল এই ধরনের কিছু ছড়িয়ে দিবে, আরেক দল তো বসে থাকবে না, তারাও ছড়িয়ে দিবে। ফলে হবে কি, ভোটাররা কনফিউজড হয়ে যাবে। তাহলে আপনার আলটিমেটলি কী দাঁড়াচ্ছে? আলটিমেটলি ভোটাররা যদি কনফিউজড হয়ে যায় তখন ব্যালট বক্সেও এটার প্রভাব পড়বে। তো এই পুরো জায়গাটা তো একটা কনফিউশন তৈরি করবে বাংলাদেশের ক্ষেত্রে। সেটাও মানে চেক দেওয়া বা কিভাবে এটাকে প্রোটেস্ট করা যায়, কিভাবে এটাকে কিছুটা থামিয়ে দেওয়া যায়, সেটার একটা প্রচেষ্টা ইলেকশন কমিশন ম্যানেজমেন্ট করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের 36 দিনে সারা দেশে অন্তত 15 জন রাজনৈতিক কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে এক রিপোর্টে বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। তবে সরকারের দাবি এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা 5 জন। সোমবার প্রকাশিত টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে 401টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় 102 জন নিহত হয়েছেন। কর্তৃত্ববাদ পতন পরবর্তী 1.5 বছর, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষ গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমান নির্বাচনী প্রক্রিয়ায় সহিংসতা, রাজনৈতিক কর্মীদের হেনস্থা, সম্ভাব্য প্রার্থীদের উপর হামলা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার মতো একাধিক ঘাটতি স্পষ্টভাবে চোখে পড়ছে। এদিকে সংসদ নির্বাচনকে ঘিরে 274টি সহিংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গত বছরের 12ই ডিসেম্বর থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সহিংস ঘটনার কথা তুলে ধরা হয়। এর সাথে আগের 3টি নির্বাচনেরও তুলনা তুলে ধরেছে প্রেস উইং। সেসব নির্বাচনে সহিংসতার সংখ্যা বেশি ছিল বলে ওই পরিসংখ্যানে দেখা যায়। সেখানে মূলত প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হত্যাকাণ্ড, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এমন কয়েকটি ক্যাটাগরিতে সহিংসতার হিসাব তুলে ধরেছে প্রেস উইং। দেখা গেছে তফসিল ঘোষণার পর থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে 89টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 5 জন। ভয় দেখানো বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে 16টি। প্রার্থীর ওপর হামলা হয়েছে 15টি। এ বিষয়ে কথা বলতে চাই, সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রনক খান। রাশেদা রনক খান, যে চিত্র দেখা যাচ্ছে, সরকারের দিক থেকেও অনেকগুলো সহিংস ঘটনার কথা বলা হচ্ছে। টিআইবির যে প্রতিবেদন সেখানে দেখানো হচ্ছে যে 15 জন অন্তত নিহত হয়েছেন। এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে, নির্বাচন পূর্ব পরিবেশ সম্পর্কে কি ধারণা দেয়?
প্রথমত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর জায়গা থেকে তো আসলে অনেকটুকুই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো এই চেষ্টার মধ্যবর্তী সময়ে নির্বাচনটা পড়ে গেছে, অনেকেই ঘুরে দাঁড়াতে পারেনি। আমি যদি একদমই ইনস্টিটিউশনের কথা বলি, সে পুলিশের ক্ষেত্রে মূলত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তো পুলিশের হাতে এখনো পর্যন্ত। সেই জায়গা থেকে পুলিশ যখন তার মনোবলটা শক্ত না হয়, সেই জায়গায় এই ধরনের দলাদলি কোন্দলের জায়গাগুলো সংঘাতের ক্ষেত্রে তারা যে একটা খুবই স্ট্যান্ড নিবে গার্ডস উইথ গার্ডস, এটা অনেক সময় কঠিন হয়ে যাচ্ছে, যেহেতু তাদের পূর্বের অভিজ্ঞতা ভালো যায়নি আফটার মুভমেন্ট যেটা গেল 24-এর। ফলে এই জায়গাটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মানুষ হিসেবেও বোধহয় আমাদের সরকারের উচ্চ পর্যায় থেকে বা সরকারের জায়গা থেকে নির্বাচনী সময়ে যে এই পলিটিক্যাল ক্লায়েন্টালিজমের উপরে ভিত্তি করে মানুষ সংঘর্ষে জড়িয়ে যায়, সেটা শারীরিকভাবে সংঘর্ষে যাওয়া, দ্বন্দ্বযুদ্ধে যাওয়া, এই মাত্র আমরা যেটা দেখলাম চেয়ার ছুঁড়ে মারা কিংবা খুন, যেটা 15টা খুনের কথা এসেছে টিআইবি রিপোর্টে এবং সরকারি হিসেবে 5 জন, সে যেটাই হোক সংখ্যাটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা কিভাবে এই মৃত্যুগুলো, একটা মৃত্যুও কেন হবে, হ্যাঁ, দলাদলি এবং মারামারির ফলে আলটিমেটলি এই মৃত্যুগুলো যাদের হচ্ছে, সেই মৃত পরিবার ছাড়া আর কারো কিন্তু কিছু আসে যায় না। অতএব এই যে দ্বন্দ্ব সংঘাতে জড়ানো এবং একেবারেই অন্ধ হয়ে দ্বন্দ্ব সংঘাতে জড়ানো, এইখানে সচেতনতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আইন শৃঙ্খলা বাহিনীর মানে এগুলোকে একভাবে প্রোটেক্ট দেওয়ার পাশাপাশি, হ্যাঁ, একটা পূর্বানুমান একটা জায়গা যদি থাকে যে এই ধরনের সংঘাত হবে ইলেকশনকে কেন্দ্র করে, অতএব জনগণকে কিভাবে সচেতন করা যায়, এই প্রক্রিয়াটা যদি আসে সরকারের পর্যায়ে বিভিন্ন পর্যায় থেকে, তাহলে মনে হয় এগুলো এড়ানো সম্ভব অনেকটাই। এদিক থেকে বাংলাদেশের নির্বাচনী সহিংসতা নতুন কিছু নয়, তবে সরকারের পক্ষ থেকে যে আগের নির্বাচনের সময়কার সহিংসতার তুলনা টেনে আনা হচ্ছে, এটিকে কিভাবে দেখেন? আসলে তুলনার রাজনীতি থেকে বের হওয়া উচিত। তুলনায় যদি করা হয় তাহলে তো এটা তো আর আমরা নতুন বাংলাদেশ বলা হয়েছিল যে একটা ভিন্ন সংস্কার আসবে বা চেষ্টাও করছে সংস্কারের জন্য বলা হচ্ছে, কিংবা গণভোটের কথা সংস্কারের পক্ষেই বলা হচ্ছে। তাহলে যদি আবার সে ফিরিয়ে তুলনার কথাই আসে, তাহলে তো আর নতুন, আপনি যদি বারবার আপনার পাটা পেছনের দিকে নিতে থাকেন, তাহলে তো সামনের দিকে পা বাড়ানো হবে না। সামনের দিকে পা বাড়াতে হলে আমি কি করছি, আমার সময় কি হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আগে কি হয়েছে, সামনে কি হবে, সেটা গুরুত্বপূর্ণ না। আসলে আপনি সচেতনতা তৈরির কথা বলছিলেন, রাজনৈতিক নেতারা যদি আপনি খেয়াল করে থাকেন, দুই দলেরই শীর্ষ নেতারা এভাবে বলেছেন যে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ে গিয়ে কেন্দ্রে দাঁড়াতে হবে, ফজরের নামাজ পড়ে দাঁড়াতে হবে লাইনে, তারপরে ভোট দিয়ে ফলাফল নিয়ে ফিরতে হবে, ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলেছেন যে কেউ লুটপাট করতে না পারে বা ছিনতাই করতে না পারে। দুই দলের নেতারাই কম বেশি একই রকম বলেছেন। দুই পক্ষ যদি পাহারা দেওয়ার কথা বলে, দুই পক্ষ যদি এই সন্দেহ এবং অবিশ্বাস ধরে রাখে, সেটা কতটা ঝুঁকি তৈরি করে এই সহিংসতা আরো ঘনীভূত হওয়ার ক্ষেত্রে? সহিংসতা তো ঘনীভূত হবেই, কারণ মুখোমুখি যখন কোনো একটি কেন্দ্রে দুই পক্ষ থাকবে, এমনকি দুটো মিছিলও যদি মুখোমুখি যায়, সেখানেই সহিংসতা ঘটে। আর নির্বাচনের দিন তো অনেক বেশি, সবারই পালস অনেক উপরে থাকবে, ফলে মুখোমুখি দাঁড়ানো মাত্রই নানান ধরনের সহিংসতার বিষয় হবে। সবচেয়ে ম্যাচিওর সিদ্ধান্ত হবে যদি সেটা ইলেকশন কমিশন কোনো রকম নিষেধাজ্ঞা দিতে পারে যে এই ধরনের কোনো মুখোমুখি যাওয়া যাবে না, যদি যায় সেটা যেন সহাবস্থান হয়, কোনোভাবেই দ্বান্দ্বিক না হয়। কিন্তু একেবারেই প্রান্তিক পর্যায়ে এত বিপুল সংখ্যক ভোট কেন্দ্র এবং সবগুলো জায়গায় কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ ধরে রাখা বা স্থানীয়ভাবে হলো নিয়ন্ত্রণ ধরে রাখা নিশ্চয়ই চ্যালেঞ্জের হবে। সেক্ষেত্রে কি করতে পারে নির্বাচন কমিশন, কি করতে পারে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা থাকেন, তারাই বা কি করতে পারে? অনেক কঠিন করাটা, কিন্তু একটা যেহেতু আমরা এর আগের আলোচনাই করছিলাম যে এআই এর আলোচনায়, সেখানে হচ্ছে যে এআইকে কাজে লাগিয়ে বিভিন্ন ডিজিটাল যে ক্যামেরাগুলোর কথা বলা হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরার কথা বলা হচ্ছে, এগুলোর মাধ্যমে যদি চেষ্টা করা হয় যে কোনোভাবে নিকটবর্তী থানা খবরটা পেয়ে যাবে, পুলিশ তো থাকি, সেই জায়গায় যদি কোনো রকম প্রোটেকশনের ব্যবস্থা করা হয় সেটা সম্ভব। কিন্তু শুধুমাত্র ওই যে ফিল্ডে থাকা পুলিশকে যদি দুই পক্ষই সহযোগিতা করে, কিন্তু পুলিশই যদি নির্যাতনের শিকার হয়, সেখানে তো আসলে কিছু করার থাকবে না। আসলে ওই জায়গাগুলো নির্বাচন কমিশনকে ভাবতে হবে। বাংলাদেশের 3টি পার্বত্য জেলা নিয়ে আলাদা 3টি সংসদীয় আসন। এই 3 জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটারের আসন রাঙ্গামাটি। পাহাড়, ঝর্ণা, হ্রদ বেষ্টিত অপার প্রাকৃতিক সৌন্দর্যের এই জেলাটি দেশের অন্যতম একটি পর্যটনের স্থানও। সেই সাথে আছে বৈচিত্র্যময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসও। সারা বছরই দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসেন এই জনপদে। প্রাকৃতিক সৌন্দর্য ঠিক যতটা, তার বিপরীতে নানা বঞ্চনা আর বৈষম্যের গল্প আছে এই পার্বত্য জেলায়, যে কারণে আগামী নির্বাচন ঘিরে ভোটাররাও তাদের প্রত্যাশার কথা তুলে ধরছেন বিভিন্ন দলের প্রার্থীদের কাছে।
মন্ত্রী কর, মিনিস্টার কর, যত কিছুই কর, সব গরিবের সুশি খাওয়া। দেশের উন্নয়ন, জনসাধারণ বাঁচক, গরিব বাঁচক, গরিবরা যেন নিত্য মানে জিনিসপত্র অল্প দামে কিনতে পারে। আমার ছেলে বা সবার ছেলে মেয়েদেরকে ভালো করে ভালোর পথে নিয়ে যাক, ভালোভাবে থাকুক, ওই চাহিদাই আমি চাই ওদের থেকে, আর কিছু চাই না। আমাদের এখানে বৈষম্য এবং পাহাড়ি বাঙালির জানি সমানভাবে জানি আমাদের চাকরি, এটা জানি সমানভাবে জানি করে চাকরি এবং কর্মসংস্থান, আর বিশেষ করে এই রাঙামাটিতে মিল কারখানা তৈরি হোক, আর ট্যুরিস্ট আসার একটা ভালো জানি সুযোগ সুবিধা হয়, এটাই আমাদের দাবি। পার্বত্য এই অঞ্চলের প্রকৃতি শান্ত আর সৌন্দর্যে ঘেরা, কিন্তু সংঘাত সহিংসতায় নানা কারণে প্রায়ই অশান্ত হয়ে উঠছে এই পাহাড়ি অঞ্চল। আমাদের কাছ থেকে বাঙালিরা যারা বাঙালি আছে ওদের সাথে আমাদের কোনো সময় ওই রকম হ্যাচিং অথবা এরকম কোনো হয় না। যারা বাইরে থেকে আসে, এই যে নর্থ বেঙ্গল থেকে যারা আসে কামের জন্য আসে, এরা এই দুর্ঘটনা ঘটায় বিশাল একটা ইয়ে করে চলে যায়। এরা জাতি জাতির ভিতরে অনেক ব্যবধান হচ্ছে, যে বাঙালি আর পাহাড়িরা মিলে সবসময় সংঘর্ষ হচ্ছে। অনেক সময় পাহাড়িও সংঘর্ষ হয় এই জায়গাটার ভিতরে। সংঘর্ষটা যদি বন্ধ করা যায়, তো পাহাড়ি বাঙালি যদি একসাথে সংগ্রামী হয়ে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারতো, তাহলে একটু ভালো হতো। এটি হলো রাঙ্গামাটি সদর উপজেলা। এই পার্বত্য জেলা রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, এই দুটি জায়গায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে পাহাড় বেশ অশান্ত হয়ে উঠছেন। আর সে নির্বাচনকে সামনে রেখে ভোটাররা বলছেন, যিনি নির্বাচিত হন তিনি যেন পাহাড়ে শান্তি ফেরানোয় সবচাইতে বেশি গুরুত্ব দেন। এই আসন থেকে এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন দীপেন দেওয়ান। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ায় সকাল থেকেই নেমে পড়ছেন মাঠে। প্রচারণা চালাচ্ছেন বিশাল এই নির্বাচনী আসনের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। এবারের ভোটে জিতলে পাহাড়ে শান্তি ফেরানোর আশ্বাস তিনিও দিচ্ছেন ভোটারদের। আমি অত্যন্ত সাড়া পেয়েছি। অন্যদের সমস্যার কথা বলতেছে, চাকরির কথা বলতেছে, ব্যবসা বাণিজ্যের কথা বলতেছে, উদ্যোক্তা মানে ঋণের অভাবের কথা বলতেছে। এগুলো একটু সাহায্য করার জন্য ওরা মোটামুটি সেভাবে আত্মসম্পন্ন হওয়ার জন্য যা যা দরকার করার ওনারা সেভাবে বলতেছে আর কি। আমি অবশ্যই বলে রাখবো, পাহাড়ি বাঙালি সম্প্রীতির মাধ্যমে তো আমরা নতুন রাঙামাটি করতে চাই। এখানে কোনো অসম উন্নয়ন থাকবে না, সুষম উন্নয়নের মাধ্যমে আমরা সেটা অব্যাহত রাখবো। পাহাড়ের সাথে প্রতিষ্ঠিত অন্যতম পূর্ব সত্য। পার্বত্য এই জেলায় 5,09,000 ভোটারের মধ্যে প্রায় অর্ধেক ভোটার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর। সেই সাথে আঞ্চলিক দলগুলোর কোনো প্রার্থী নেই এবারের নির্বাচনে, যেটি মিস্টার দেওয়ানকে নির্বাচনের মাঠে বাড়তি সুবিধাও দিয়েছে, যা এক বাক্যে বলছিলেন ভোটাররাও। অন্যদিকে গত 1 বছরেরও বেশি সময় ধরে এই জেলায় প্রচারণা চালিয়ে বেশ সাড়া ফেলেছিলেন জামায়াত ইসলামীর প্রার্থী, কিন্তু জামায়াত জোটের নির্বাচনী সমঝোতায় এই আসনটি ছাড়তে হয়েছে বাংলাদেশ খিলাফত মজলিসের প্রার্থীকে। বিএনপি প্রার্থীর শক্ত অবস্থানের বিপরীতে যা বেশ চ্যালেঞ্জে ফেলেছে জামায়াতের নেতৃত্বাধীন জোটকে। না, আমার জন্য চ্যালেঞ্জ না বলতে, আমার ভাইরা তো আমার সাথে এখন সবাই একসাথে আছে, জোটের সাথে আছে। আমাদের কেন্দ্রে যে জামাতের জেলা আমির থেকে নিয়ে সেক্রেটারি পর্যন্ত, এনসিপি নেতৃবৃন্দ জেলা থেকে নিয়ে একদম উপজেলা পর্যায়ে লেভেলে পর্যন্ত সবাই আমার সাথেই আছে। এই জন্য কিছুদিন মনপূর্ণ থাকলেও এখন ওই মনপূর্ণ নেই। না, উনি কি সুবিধা পাবেন এটা আমি বলবো না, তবে মোটামুটি এই উল্লেখযোগ্য হারে আমার পক্ষে অনেক ভোট আসবে। কত পার্সেন্ট ভোট আপনি পেতে পারেন বলে আপনি আশা করছেন? যেহেতু আমরা তো 52% এখানে বাঙালি, এর মধ্যে নিশ্চয় আমার একটা আশা আছে 40% আমাদের কাস্ট হবে ইনশাল্লাহ। আমি পাওয়ার আশা রাখি। চ্যালেঞ্জ বলতে একটু দুর্গম এলাকায় যেতে একটু কষ্ট হয়, এখন এই অবস্থা না গিয়ে তো পারা যায় না, এটাই চ্যালেঞ্জ, আর অন্য কোনো চ্যালেঞ্জ নেই। এই দুই জোটের বাইরেও জাতীয় পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং একজন স্বতন্ত্রভাবে লড়ছেন নির্বাচনের মাঠে। আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় জেলায় ভোটকেন্দ্র রয়েছে 213টি। এসব ভোটকেন্দ্রের অর্ধেকেরই বেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 20টি ভোটকেন্দ্রকে বলা হচ্ছে হেলিসোর্টি ভোটকেন্দ্র, যেগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা পাঠানো হবে হেলিকপ্টারে করে। মুকিমুল আহসান, বিবিসি নিউজ বাংলা, রাঙামাটি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।